আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা তোমরা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা মিনি ব্লগ এবং রেসিপি দুইটাতেই। তো আমি এখানে আচারি গোস্ট রান্না করছি এবং আমি যে বাংলাদেশি স্টোর থেকে মাংস কিনে নিয়ে আসছি, তোমাদের নিয়ে আমরা ওই স্টোরটাতে ঘুরবো, মাংস কিনবো, বাসায় এসে এই রেসিপিটা ক্রিয়েট করব। আমি সাধারণত সচরাচর বেশিরভাগ সময় মাংস কষায় রান্না করে, মানে কষায় রান্না করি না, একবারে মাইখা চুইকা বসায় দেয়। অ্যাকচুয়ালি আমি এত সময় পাই না, জব করে রান্না করতে আসলে এতটা সময় হয় না, এই জন্য সবসময় শর্টকাট করে রান্না করি। বাট এখন ইউটিউব চ্যানেল হওয়াতে নতুন নতুন রেসিপি ট্রাই করতে মন চায় যে না, আমার আপুদের ভাইয়াদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করব। এই জন্য অ্যাকচুয়ালি অনেক কিছুই রান্না করার চিন্তা মাথায় আসে বা রান্না করতেছি, আর যাই করতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে আমাদের এখানে বাংলাদেশি স্টোর ফার্স্ট চয়েস, এটার নাম। আমাদের এখানে প্রায় বাংলাদেশি স্টোর 4টা আছে, 4টার মধ্যে এটা একটা। এটা ওরা নতুন খুলছে। সচরাচর ওরা চেষ্টা করে এখানে সব জিনিসের একটু বাংলাদেশি কালেকশনটা রাখার জন্য। বাট দাম দেখো, পেয়ারা দেখছো $7.99 এলবি, মানে একটা পেয়ারের দাম এখানে প্রায় $7 থেকে $6 হবে। দেশি সিম, 2 ধরনের সিম আছে, তারপর হচ্ছে লাউ ছিল, তারপরে বড়ই, আমলকি, তারপরে কি ছিল, 2 ধরনের বড়ই ছিল, তারপরে বেগুন, ওগুলো হচ্ছে কাঁচকলা, তারপরে এখানে ছিল বাংলাদেশের লেবু, ধুন্দুল। বাট এগুলো সব কিছু কিন্তু অনেক দাম, মানে দাম বলতে অনেক দাম, মানে স্বর্ণের প্রাইস অ্যাকচুয়ালি। এই যে লাল শাক, লাউ শাক, এগুলো কিন্তু অনেক দাম। আর বাংলাদেশে এই জিনিসগুলো যে কত সস্তা, আর আমাদের এখানে খাইতে গেলে অনেক দাম। আর এখন তো সব জিনিসের দাম এমনিও বাড়ছে। আর এগুলো হচ্ছে ফ্রোজেন ভর্তা। আমি চাপা শুটকি ভর্তাটা এর আগে আনছিলাম, বাট খাওয়া যায় না, আমাকে ফেলে দিতে হয়েছে। মানে কেমন জানি কাইষ্টা কাইষ্টা গন্ধ, ফ্রোজেন তো। আর এগুলো হচ্ছে সব ফ্রোজেন মাছ, ইলিশ মাছ ফ্রোজেন, তারপরে হচ্ছে বোয়াল মাছ, রুই মাছ, মৃগেল মাছ, শোল মাছ, বাইং মাছও আছে এখানে। বাট আমি এইখান থেকে শুধুমাত্র রুই মাছটা, মৃগেল মাছটা আর হচ্ছে ইলিশ মাছটা খাইছি। আর ইলিশ মাছ তো মানে এত দাম, মানে মনে হয় যে 6 মাসে একবার একটা ইলিশ মাছ খাইতে মন চাইলে তাও লাগে যে এত দাম ইলিশ মাছ। আর আমি ইলিশ মাছটা পছন্দ করি দেখি ইলিশ মাছটা কেনা হয় বেশি। এত দাম, মনে হয় যে স্বর্ণ চাবায় চাবায় খাইতেছি। ইলিশ মাছ খাইলে এমন মনে হয় আমি আর আমার জন্য ইলিশ মাছটাই কেনা হয়। আর এখানে হলো সব ধরনের ফ্রোজেন মাছ, মানে এই যে ফলি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তারপরে কি বলে কাচকি মাছ, কই মাছ। বাট এই মাছগুলোর মধ্যে আমি কই মাছটা এর আগে একবার খাইছিলাম, বাট কেমন কাইষ্টা কাইষ্টা গন্ধ লাগে আর এত দাম, এই জন্য এইসব মাছ খাইতে ইচ্ছা করে না। কানাডাতে অ্যাকচুয়ালি মাছ খাওয়া এরকম হয় না। রিসেন্টলি পাঙ্কাশ মাছটা আমি অনেক খাইতেছি, কারণ পাঙ্কাশ মাছটা দেখলাম যে গন্ধও লাগে না, আবার একটু কম দাম। তো মনে হয় যে না, পাঙ্কাশ মাছটাই বেস্ট। আর এই বাংলাদেশি স্টোরে যে আরেকটা জিনিস যেটা দেখলাম, এটা হচ্ছে ভাপা পিঠার পাতিলা। আমি ভাপা পিঠা কেমনে বানাইতে হয় আমি জানি, কিন্তু জীবনে আমি ভাপা পিঠা বানাই নাই, তো এই জন্য আমি বানাইতে সাহস পাই না। তো পাতিলাটা মানে $23 ছিল, না জানি $27 ছিল, রিজনেবল প্রাইস ছিল। তারপরে এখানে হচ্ছে নারিকেল কোরানো, চিতই পিঠার কড়াই। চিতই পিঠা আমি জীবনে বানাই নাই জানো, আর ভাপা পিঠাও বানাইনি। পাটিসাপটা পিঠা বানাইছিলাম কানাডাতে অনেক আগে। তারপরে এখানে বাংলাদেশি যে স্পাইসেস, অ্যাকচুয়ালি বাংলাদেশি স্পাইসেস, ইন্ডিয়ান স্পাইসেস সব একই রকম। তো সব ইন্ডিয়ান দোকানে যে স্পাইসেসগুলো পাওয়া যায়, এই বাংলাদেশি দোকানেও সেম স্পাইসেসগুলোই পাওয়া যায়। আর এইসব দোকানগুলোতে সব জিনিস আসলেই তুলনামূলকভাবে দাম হয়, যেহেতু এগুলা স্পেসিফিক দেশের স্পাইসেস। তো আর এখানে ওদের এখানে কিছু ডেজার্ট ছিল, বাংলাদেশের মিষ্টি আর বদনা। কানাডাতে মানুষ কেউ প্রথম আসলে মানে মানুষের মাথায় একটা চিন্তা থাকে, বদনা কই পামো, বদনা লাগবো। তারপরে এইখানে গরুর মাংস এখানে ছিল 14 পাউন্ড, এবং এই গরুর মাংসটা মানে 14 পাউন্ড এখানে প্রায় $77 ওদের প্রাইস আসছে, বা ট্যাক্স সহ সব কিছু সহ মেবি $85 মতো হয়েছে, আমার খেয়াল নাই রিসিটে কত টাকা পে করছে। তো এই মাংসটা ওরা মানে মেশিনে ওরা বললে সাথে সাথে ওরা কেটে দিতেছিল, এবং এই মাংসটা মানে ফ্রিজে না রেখে সাথে সাথে আয়না রান্না করলে অ্যাকচুয়ালি একটু মাংসটা মজা হয়। আর এটা হচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মাংস তো, গরুর মাংস তো একটু লাল লাল হয়, এটা তো সাদা সাদা কেন?
তারপর কইতেছে যে না এটা তো ইসের, এই যে বাচ্চা গরু। তো যাই হোক, আমি আচারি গোস্তের জন্য মাংসটাকে ধুয়ে পানি ছড়ায় নিছি। এখানে সরিষার তেল দিয়ে দিছি, শুকনো মরিচ দিয়ে দিছি, আস্ত জিরে দিয়ে দিছি, তারপরে হচ্ছে আমি 5 ফোড়ন দিয়ে দিছি যেহেতু আচারি মাংস। আর এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি। আর মাংসতে বেশি করে পেঁয়াজ দিলে যেটা হয়, মাংসর গ্রেভিটা অনেক মাখা মাখা হয়। আর জন্য আমি সবসময় মাংস রান্না করলে বেশি করে পেঁয়াজ ব্যবহার করি। তো মাংসটা এখানে আমি ভেজে নিচ্ছি। আমি অল্প একটু লবণ দিছি, আমি ভুলে গেছি যে পেঁয়াজ দেওয়ার পরে লবণ দিছিলাম কিনা, তো এই জন্য অল্প একটু দিছি, যে বেশি লবণ হয়ে গেলে তো আবার ভেজাল। তারপরে এই পেঁয়াজটাকে একদম বাদামি করে ভাজা ভাজা করে নিতেছি, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ওইটা চলে যায়। এখন আমি এইখানে মাংসটা দিয়ে দিব। মাংস দিয়ে তারপরে আমি মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন 5 মিনিটের মতো মাংসটা পেঁয়াজের সাথে ভাজা হবে, তারপরে হচ্ছে আমি এখানে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিতেছি। আদা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, তারপরে হচ্ছে আমি এখানে শুকনো স্পাইসেস, আমি এখানে গরম মশলা ব্যবহার করি নি। আমার কাছে মনে হচ্ছে যে আচারি গোস্তের মধ্যে গরম মশলা দিলে গরম মশলার ফ্লেভার চলে আসবে। আমি 5 ফোড়নের ফ্লেভার চাই মাংসের মধ্যে, এই জন্য আমি গরম মশলা দিইনি। আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি, তারপরে হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিছি, আর যে বিরিয়ানি মশলা যেটা মানে অল স্পাইসেস, আমি যেই মশলাটা বানাই গরম মশলাটা, তো এই অল স্পাইসেস আমার রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে নিও। তো এটা আমি সবসময় সব কিছুর মধ্যে ব্যবহার করি, কারণ এই মশলাটা অনেক ফ্লেভারফুল একটা মশলা। তো আমি এখন মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে এখানে কষায় নিতেছি, কারণ এই মাংসটাকে আমি চুলা কমায় দিয়ে ঢাইকা দিব। গরুর মাংসের মধ্যে এক্সট্রা পানি দিলে আমার কাছে ভাল লাগে না, পানসা পানসা লাগে, আর সেটা ফ্রেশ হোক আর ফ্রোজেন হোক যেটাই হোক। তো আমি এখন মাংসটাকে খুব সুন্দর করে ঢেকে রাখছি এবং চুলাটা কমায় দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ঢেকে রাখছি। 1 ঘন্টার মধ্যে এটা আমি খুলিও নাই, নাড়িও নাই, কিছুই করে নাই, জাস্ট রেখে দিছি, রান্না হইতেছিল। তো 1 ঘন্টা পরে এটাকে উঠায় নাড়াচাড়া দিছি, দেখতে পাচ্ছ যে মাংসটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। যেহেতু এই গরুটা হচ্ছে এত বড় গরু না, ছোট গরু, মাংস সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর টক দই দিলে মাংস এমনি সিদ্ধ হয়ে যায়। তো আবার এটাকে ঢেকে দিছি, প্রায় 45 মিনিটসের মতো এটাকে ঢেকে রান্না করছি। তো তারপরে দেখো মাংস থেকে তেল ছেড়ে দিছে, তার মানে হচ্ছে মাংসের মধ্যে এটা যে মশলাটা এটা কষানো হয়ে গেছে। আর আমি এক্ষেত্রে কিন্তু কোনো পানি বা কোনো কিছুই দিইনি মাংসের মধ্যে, আমি পানি দিতেই চাই না পানিটা লাগে লেগা, মানে আমি দিতেই চাই না। আমি সবসময় মাংস এমনি রান্না করি পানি ছাড়া, আমার তো ভালো লাগে না পানি দিলে। ইভেন তো কারোর বাসায় দাওয়াত খেতে গেলেও গরু মাংস খায় আমি তৃপ্তি পাই না, আমার পানসা লাগে, মজা লাগে না মুখে। এখন আমি এখানে মাংসটার মধ্যে একটা বাগার দিব। দেখো ঝোলটাও সুন্দর ঘন ঘন হয়ে গেছে, সব কিছু গলে গেছে এবং তেলও উঠে গেছে। তো মাংসটা অ্যাকচুয়ালি সিদ্ধ হয়ে গেছে। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আবার এটাকে ঢেকে দিছে। এখন আমি এখানে একটা বাগার দিব। বাগারের জন্য আমি এখানে হচ্ছে ঘি দিয়ে দিছি, যেহেতু আমি সরিষার তেল ব্যবহার করছি। তো সরিষার তেল আর ঘিয়ের কম্বিনেশনটা সবসময় অনেক মজাদার হয়। তারপরে এখানে আমি অনেকগুলো ফ্রোজেন রসুন ছিল সেগুলো দিয়ে দিছি, তারপর শুকনো মরিচ দিয়ে দিছি। পেঁয়াজ কুচি দিতে মন চাইছিল, কিন্তু আয়সা মানে লাগতেছিল যে ধুর লাগবো না, পেঁয়াজ কাটতে হবে না, অনেকগুলো পেঁয়াজ দিছে আর লাগবো না। তো পেঁয়াজ ছাড়াই রসুন আর কাঁচামরিচ দিয়ে মাংসটাকে আমি একটু বাগার দিয়ে দিলাম। আমাদের আচারি গোস্ত রেডি। আর তারপর আমি নামানোর আগে হচ্ছে যে চাট মশলা বা 5 ফোড়ন বা শুকনো মরিচ যদি ব্লেন্ডার করে দাও সেটা হবে, বাট আমি এখানে হচ্ছে চাট মশলাটা দিয়ে দিছি, শানের যে চাট মশলাটা আছে না সেটা দিছি। তো এইটা দিলে মাংস একদম অরিজিনালি যে আচারের ফ্লেভারটা আছে না ওইটা পাইবা। তারপরে আমি এখানে একটু লেমন জুস দিয়ে দিলাম। আমাদের আচার গোস রেডি। আর তোমাদের সবাইকে ধন্যবাদ দেখার জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ দেখার জন্য। তোমরা সবাই ভালো থাকবা আপুরা, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আর এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।